সুপ্রিয় দর্শক, সবাইকে শুভ ইংরেজি নববর্ষ। 2025 সালে যাত্রা শুরু করলাম আমরা। একটি সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকের বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আপনারা জানেন, আমাদের অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় মার্চ ফর ইউনিটি ও সমকালীন প্রসঙ্গ। আমরা এ বিষয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলতে দুজন অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন মোস্তফা কামাল, লেখক, সাংবাদিক ও কলামিস্ট, এবং আরও রয়েছেন তারেক রেজা, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত এবং দুজনকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকে। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে শুরুতেই আপনাদের জানিয়ে রাখতে চাই আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। মূল আলোচনায় চলে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনের প্রচারিত সংবাদ শিরোনামগুলো। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আহতদের সুচিকিৎসা ও গণহত্যার বিচার দাবি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের মূলে বৈদ্যুতিক গোলযোগ, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। পেছালো 6 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী সপ্তাহে দেবে দুদক এবং নির্বাচন সংস্কার কমিশন। আগামীকাল মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। সদ্যপ্রয়াত জিমি কার্টার ও মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন ডক্টর ইউনূস। এবং ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে নতুন খ্রিস্টীয় বর্ষবরণে প্রস্তুত রাজধানী, নিরাপত্তা জোরদার, উন্মুক্ত স্থানে আতশবাজি ও অনুষ্ঠানে নিষেধাজ্ঞা। শুভেচ্ছা তারেক রহমানের। আমরা শিরোনামগুলো এতক্ষণ দেখছিলাম। আপনারা জানেন, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি ছিল, যেটি কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে হয়ে গেল। সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সমসাময়িক প্রসঙ্গ তো রয়েছে। তারেক রাজা, আপনার কাছে শুরু করতে চাই, আপনাকে দিয়ে প্রথমে। আজকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি, সেটি হয়ে গেল, সেটিতে আপনি ছিলেন। আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে, কিন্তু আসলে মূল যে বিষয় বা আসলে যে মূল যে বার্তা, সেটি সম্পর্কে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। জি, আজকে আপনি জানেন যে সারা দেশবাসী জানে 31শে ডিসেম্বর 2024 সালের শেষ দিন। আমরা এই 24-এর যে আমরা বিপ্লব করেছি, আমরা যেটাকে জুলাই রেভলিউশন বলছি, সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন আমরা দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু আল্লাহর কাছে অসংখ্য কৃতজ্ঞতা যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে আমি মনে করি যে 5 আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত উদ্যোগ, তার সবচেয়ে সফল উদ্যোগটা ছিল এই প্রোক্লেমেশনের ব্যাপারটা। কারণ আমরা প্রোগ্রামটা করার আগেই, আজকে নিজের প্রোক্লেমেশন দেওয়ার আগেই, আমাদের যে আলটিমেট ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে যে স্টেটের পক্ষ থেকে, মানে এটা প্রোক্লেমেশন তো আসলে আসতে হয় স্টেটের পক্ষ থেকে, স্টেট সেটাকে স্বীকার করে নিল যে হ্যাঁ, তারা উদ্যোগ নিচ্ছে। এবং শুধু তাই না, তারা হচ্ছে সকল রাজনৈতিক দল এবং যত স্টেক হোল্ডার আছে বিপ্লবের সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তারা গভর্নমেন্ট, স্টেট নিজেই করবে, ডিক্লেয়ার করবে। তো সেটি ছিল আমাদের জন্য একটি অত্যন্ত বিজয়ের সংবাদ। কিন্তু আমাদের আজকে একটি পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল। আজকে আমাদের ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। সেই জায়গাটাতে সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে আমরা যে ব্যাপক সাড়া পেয়েছি, ছাত্র জনতা নির্বিশেষে সবাই যেভাবে আসলে বিভিন্ন এলাকাতে দূর দূরান্ত থেকে তারা বাস ভাড়া করে যেভাবে তারা হচ্ছে আমাদের প্রোগ্রামে আসছিলেন, অনেকের কথা আমরা ইভেন জানতামও না যে তারা আসছেন, আমাদের কনসার্নের বাইরে ছিল। তারা যখনই গতকাল গভর্নমেন্ট এই প্রোক্লেমেশনটা নিজেরা দেওয়ার বা স্টেটের পক্ষ থেকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তারপর আজকে এই প্রোগ্রামটা হবে কিনা বা আজকের আমাদের এই ঘোষণাপত্র পাঠ হবে কিনা, সেটাতে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। সেই প্রেক্ষিতে আমরা আসলে ইমার্জেন্সি একটি মিটিংয়ে বসি আমরা, এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির যে নির্বাহী বডি আছে তাদের সঙ্গে আমরা বসি এবং আমরা সিদ্ধান্ত নিই যে না, আজকে আমরা একটি মার্চ ফর ইউনিটি বা আমরা যেই জিনিসটা আসলে সবচেয়ে বেশি অ্যাডভোকেসি করে যাচ্ছি শুরু থেকে এখন পর্যন্ত, যে দেশের
ঐক্য, সকল রাজনৈতিক দল থেকে শুরু করে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের পক্ষে ছিলেন, আমাদের পাশে ছিলেন, মাঠে ছিলেন, তাদের মধ্যে যে ইউনিটিটা আমরা চাচ্ছি, জাতীয় ঐক্য, রাষ্ট্রীয় ঐক্য, সেই জায়গাকে, সেই পয়েন্টটাকে ফোকাস করে আমরা একটি প্রোগ্রাম করব। কারণ অনেক মানুষ অলরেডি ঢাকায় চলে এসেছেন, অনেকে রাস্তা 200 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলেছেন, তারা মাঝপথে আছেন, তাদেরকে আমরা হতাশ করতে পারি না। এরপরও যেহেতু ঘোষণাপত্র আজকে পাঠ হবে না, সেটা জানার পরে একটা ব্যাপক অংশ তারা আজকে প্রোগ্রামে আসেনি, তবু আপনারা দেখেছেন যে আজকে কি বিশাল জনস্রোত তৈরি হয়েছিল শহীদ মিনারের পাদদেশে, এবং এটি আসলে আমাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এবং অত্যন্ত সুখকর, আনন্দদায়ক বার্তা দিয়েছে যে এই গণঅভ্যুত্থানের যেই প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যে ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, তারা যে এখনও একতাবদ্ধ আছে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে এক দফা দাবি দিয়েছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন, সেই জায়গাটাতে, সেই চেতনায় যে আমরা এখনও একতাবদ্ধ আছি, তার একটি প্রমাণ, একটা ডেমনস্ট্রেশন কিন্তু আমরা আজকে পেয়েছি। এটাই ছিল আজকে আসলে আমাদের মার্চ ফর ইউনিটির, যদি একটু সামারি করতে বলেন আমি সেটা সামারি দিয়ে দিলাম। মূল যে বার্তা সেগুলোকে আসলে পৌঁছানো গেল কিনা ঠিকভাবে? জি, আজকে আমরা কিন্তু ঘোষণাপত্রের জন্য যেটি ছিল আমাদের মূল উদ্দেশ্য মুখ্য, সেটির জন্য আমরা কিন্তু আজকে একটি সময়সীমা বেঁধে দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে, যেটি হচ্ছে 15ই জানুয়ারি। এবং আমরা আশা করব গভর্নমেন্ট এখানে কোনো তালবাহারা করবে না, কারণ বিপ্লবীদের অলরেডি নানাভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিপ্লবকে নাকচ করা, নালিফাই করা এবং এই যে বিপ্লবটাকে অস্বীকার করার যে প্রবণতা, যে টেন্ডেন্সি আমরা দেখতে পেয়েছি, সেটি যদি সাস্টেইন করে তাহলে এই আজকে যারা বিপ্লব করে দেশকে স্বাধীন করেছে তাদেরকে একসময় হয়তো ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। সেই জায়গা থেকে এই বিপ্লবের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে অ্যাকনোলেজ করা, কনস্টিটিউশনাল অ্যাকোমোডেশন অনেক জরুরি এবং খুবই একটা ফরজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটাতে গভর্নমেন্ট যেহেতু ইনিশিয়েটিভ নিয়েছে, সো আমরা সেটাকে স্বাগত জানাই, কিন্তু কোনো রকম তালবাহারা কিন্তু আমরা এখানে সন্দেহের চোখে দেখব, এই জন্য আমরা 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আর এছাড়া আরও আজকে একটা প্রোক্লেমেশন দেওয়া কেন জরুরি মনে করলাম, তার তো অনেকগুলো প্রিটেক্সট, একটা কনটেক্সট আছে। সেই জায়গাগুলো থেকে অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা আজকে কথা বলেছি। আমরা কিন্তু কথা বলেছি বিচার নিয়ে, আমরা কথা বলেছি সংস্কার নিয়ে, আমরা কথা বলেছি যে এই নতজানো পররাষ্ট্রনীতি যেটা, সেটা থেকে বের হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতির কে আমরা অ্যাডভোকেসি করে কিন্তু আজকে কথা বলেছি, আমরা সুস্পষ্ট বার্তা দিয়েছি জনগণের কাছে। জি, ধন্যবাদ। মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে আজকের যে কর্মসূচিটি ছিল, এটি আসলে মূলত আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণা দেওয়ার কথা ছিল, সেটি থেকে ছাত্ররা পিছিয়ে যায় এবং এরপরে সরকার সেটি দায়িত্ব নিয়ে বলেছেন যে তারা দায়িত্ব নিয়েই ঘোষণা করবেন এবং রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে করবেন। এই যে সরকারের আসলে ছাত্রদের পক্ষ হয়ে যে ঘোষণা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে, এটিকে আসলে আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক তারেককেও ধন্যবাদ। তারেক অত্যন্ত পরিষ্কার করে তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছে, আমি মনোযোগ দিয়ে ওখানে শুনেছি। ব্যাখ্যা দিতে গিয়ে তারেক কিন্তু কতগুলো তথ্য দিয়েছেন। সচরাচর আমাদের রাজনীতিকদের যেটা বৈশিষ্ট্য, যে তথ্য লুকানোর একটা বিষয় থাকে, অস্বীকার করার একটা প্রবণতা থাকে। তারেক অত্যন্ত স্মার্টলি তথ্যগুলো দিয়েছে। একটা হচ্ছে ফরজ কাজটা আপনাদের দেরি হলো। তো আমাদের ইসলামী পরিভাষা ফরজ, যদি আপনি নামাজের ক্ষেত্রে ধরেন, আপনার যদি ফরজ তরক হয়ে যায় নামাজের, তার মানে নামাজ বরবাদ হয় না, আপনার কাজা পড়তে হয়। আর কাজা পড়া পর্যন্ত কিছু কাফফারা দিয়ে দিতে হয়, কিছু ভোগান্তি সইতে হয়, যেটা এরই মধ্যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বা সমন্বয়করা সইছেন, কিছু গালিগালাজও শুনছেন, কিছু সমালোচনাও হচ্ছে আপনাদের, তো আপনারা জবাবও দিচ্ছেন সেগুলোর। এখানে একটা বিষয় মনে রাখা খুবই জরুরি, যখনই বিপ্লব শব্দটা ব্যবহার হয়, যেন শব্দ না কিন্তু বিপ্লব, বিপ্লবে যদি ন্যূনতম কোনো গোলমাল থাকে, চুল পরিমাণও খাত থাকে, ভুল আমি নাই বললাম, সেটার পরিণাম কিন্তু মৃত্যু। আমাদের 5 আগস্টে কি বিপ্লব হয়েছে নাকি গণ অভ্যুত্থান হয়েছে এ নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক আছে, না থাকাটাই উচিত ছিল। আর ছাত্ররা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে এখন 2-3 ভাগ, এটাও কিন্তু এই কাফফারারই অংশ। যদি তারা 5 আগস্ট অথবা 6 আগস্ট অথবা 7 অথবা 8 বিপ্লব পরবর্তীতে বিপ্লবী সরকারে হয়, সেটা একদম মোটা দাগের হিসাব, কিন্তু সেটা হয়নি। এখন মানুষের যেটা চাহিদা, মানুষ কিন্তু বিপ্লবী পদক্ষেপ চায়, বিপ্লবী সিদ্ধান্ত চায়, কারণ 15 বছর 7 মাস টানা গ্যাপ দিয়ে নয়,
যে ভোগান্তি মানুষ রয়েছে এর থেকে পরিত্রাণ মানুষ ছাত্রদের মাধ্যমে পেয়েছে বলে আশা করে। তাও আবার কোন পাওয়া? আমরা যদি অন্যান্য ছাত্রদের প্রাপ্তির সাথে এবারের প্রাপ্তি তুলনা করি একটু ভুল হবে। ৬২ আন্দোলনও ছাত্রদের ভূমিকা ছিল, ৬৯ ছিল, ৭১ ছিল, দেশ স্বাধীন হওয়ার পর ৯০-তে আরও বেশি করেছিল, এবার আরও ভিন্ন মাত্রায় ছিল। তো তাদের আন্দোলনের অল্প সময়ের আন্দোলনের যে বৈশিষ্ট্য বা যে প্রকৃতি ছিল তাতে সেটা বিপ্লব হওয়াই উচিত। কারণ যে অ্যাকশনটা তাদের, যেটা মানুষ কল্পনা করেনি, আশাও ছেড়ে দিয়েছিল, তাদের কিন্তু পরিণত ছিল মৃত্যু ওই আন্দোলনে যদি পরাজিত হতো। শুধু জেল না, আবার তাদের সাথে এখন যাদের একটু একটু গোলমাল হচ্ছে শব্দ প্রয়োগে অথবা প্রকাশভঙ্গিতে, বিএনপির সাথে, বিএনপির যে নেতারা আজকে কথা বলছেন তাদেরও সম্ভবত শুধু কারাগারেই শেষ পরিণতি হতো না, আরও কিছু হতে পারত। তো এই নিয়ে আন্দোলনের হক ভাগ করা, শরিকানা ভাগ নিয়ে কয়েকদিন কিন্তু গোলমাল চলেছে, সেটাও কাম্য ছিল না। কারণ এই আন্দোলনে গোটা দেশ বেনিফিশিয়ারি, অকল্পনীয় আন্দোলন। মানুষ তো একটা সময় পর্যন্ত স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিল যে না আওয়ামী লীগের পতন ঘটবে, ওটা স্বপ্নে দেখাও মানা। ফুসফাস করে কথা বলা তো নিষেধে, যার যার নিজের জায়গা থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করত। তো ওই রকম একটা জায়গা থেকে গত 5টা মাস কিন্তু চলে গেল। যদি ওটাকে বিপ্লব ধরি তাহলে 5 মাস কিন্তু অনেক সময়, বিপ্লব প্রশ্নে 2-4 মিনিটও অনেক সময়। তো এখন যেহেতু আপনাদের কাজা পড়তে হচ্ছে, ফরজ তরক করে ফেলেছেন ওই সময়, একটু ভোগান্তি সয়ে আজ যেটা হয়েছে অনেকটা বোঝাপড়ার একটা বিষয় আসলে হয়েছে। বিপ্লবী সিদ্ধান্ত হয়নি আজ, যেটা পরিষ্কার কথা, বোঝাপড়া হয়েছে। ঠিক যেমনটি হয়েছে 8ই আগস্ট সরকার গঠনে, ওইটাও বিপ্লবী সরকার হয়নি, হয়েছে একটা বোঝাপড়ার সরকার, অনির্বাচিত কিন্তু গণতান্ত্রিক আমেজ আছে। একটু বুদ্ধিজীবী আছেন, একটু শিক্ষাবিদ আছেন, নোবেল বিজয়ী আছেন, বিজনেস কমিউনিটির 2-1 জন আছেন, অর্থাৎ একটা বোঝাপড়া। জাতীয় সরকারও কিন্তু নয়, অন্তর্বর্তী সরকার অথবা মধ্যবর্তী সরকার। তো সরকার বলতে আমরা বুঝি যে সরকার আসে থাকার জন্য অন্তত 5 বছর, বাংলাদেশের প্র্যাকটিস যেটা। কিন্তু এই সরকার এসেছে যাওয়ার জন্য, যাই যাই করছে। কিন্তু তো সচরাচর যারা যাই যাই করে বা যাই যাই করতে হয়, আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু যাই যাই 2-3 বার করে ফেলেছেন, এর মধ্যে অভিমানও করেছেন একবার। বিএনপি যখন নির্বাচনের জন্য বেশি তাগাদা দিচ্ছিল, যাই করেছেন, আবার একবার বলেছেন তাহলে দ্রুতই নির্বাচনটা দিয়ে দেব। তো ওই ক্ষেত্রে ছাত্রদের সাথে বিএনপির কিন্তু একটা মতবিরোধ কাজ করছে, তাও সেটা একেবারে সূক্ষ্ম, বড় কিছু না, কিন্তু শুধু প্রকাশভঙ্গি এবং একটা অসহিষ্ণুতা আছে। কিন্তু তারেকদেরকে ওইটা মেনেই নিতে হবে, যে জয়ী হয় তার দায় বেশি। যেহেতু ফ্রন্টলাইনে ছিলেন, কথা শুনতে হবে, সমালোচনাও একটু একটু সহ্য করতে হবে। ওই ক্ষেত্রে মুরব্বী যারা আছে বিএনপি সহ অন্যান্য দল, তাদেরকে একদম তাচ্ছিল্য করা, অস্বীকার করা, ওইটাতে কিন্তু বিভেদ আরও বাড়ছে। আর এই বিভেদের সুযোগ কিন্তু কেউ না কেউ নিচ্ছে, ওইটা আমরা টের পাচ্ছি, কিন্তু সেটা পরিষ্কার। আজকে তাদেরকে নিয়ে অনেক সমালোচনা আছে, তারা 3 ভাগ কেন। আজকের দিনটাতে আপনি দেখেন, যদি পজিটিভলি দেখেন, আজকের দিনটাতে চোখ রাখার মতো কয়েকটি ঘটনা ছিল। একদিকে তাদের আয়োজন ছিল, কর্মসূচি ছিল ব্যাপক, আবার ছাত্র শিবিরের টানা 14 বছর পর আজকে কিন্তু তাদের সম্মেলন হয়েছে। একই সময়ে ছোট্ট খবর কিন্তু রাজনীতিতে খুব গুরুত্ববহ। সাবেক ডাকসু ভিপি নুরুর দলে যেই 2টা বিভক্তি ছিল, 2টা কিন্তু আনুষ্ঠানিকভাবে এক হয়েছে। ধন্যবাদ। আমরা রাজনৈতিক ঐকমত্যের বিষয়টি নিয়ে আসব, তবে তার আগে একটু তারেক রাজা আপনার কাছে আসতে চাই। আজকে আপনারা বলেছেন যে 15 জানুয়ারির মধ্যে সরকারের কাছে আপনারা একটি আসলে অভ্যুত্থানের ঘোষণাপত্রটা দাবি করেছেন, এবং এটিকে আসলে আমরা আলটিমেটাম হিসেবে ধরে নিব কিনা। আমরা ধরে নিই যদি আসলে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো না যায়, সেক্ষেত্রে আসলে আপনাদের পরবর্তীতে পদক্ষেপ কি হতে পারে? জি, গুরুত্বপূর্ণ 2টো বিষয়। একটা হচ্ছে যে সরকার যখন অফিসিয়ালি ঘোষণা করে, আমাদের চিফ অ্যাডভাইজারের যখন তার প্রেস উইং থেকে জানানো হয় যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি ঘোষণাপত্র পেশ করা হবে, তখন আমরা আসলে বাই ডিফল্ট ধরে নিই যে সরকার অলরেডি এই রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন। এটা আমাদের অ্যান্টিসিপেশন, এবং এটা আমার মনে হয় যে এটাই বাস্তবতা। এই বাস্তবতায় যদি আমরা ধরে নিই, তাহলে আমরা আশা করতে পারি যে অলরেডি রাজনৈতিক দল এবং এই বিপ্লবের অংশীদারগণ
একটা ঐক্যমত্যে এসেছে যে ঠিক আছে যে তারা একটা ঘোষণাপত্রে নিয়ে কাজ করবেন সবাই মিলে একসাথে, যেটা আমাদের জন্য একটি সুখের সংবাদ। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে আলটিমেটাম দেওয়ার আসলে প্রয়োজন ছিল না। তবুও দেশের যে পরিস্থিতি, বিপ্লবের একটা বিপ্লব যেটা ভাই বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ, যে বিপ্লবে আসলে ভুল করার সুযোগ আসলে থাকে না, একটা ভুল মানে মৃত্যু। তো আমরা যেহেতু এখনও বলছি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, এটি কিন্তু একটা স্লোগান না, এটা আমাদের উপলব্ধি, আমাদের রাজপথের উপলব্ধি। সেই জায়গায় আমরা আসলে কোনো ভুল হতে দিতে পারি না। সেই জায়গা থেকেই 15 দিনের এই যে টাইম লাইনটা বেঁধে দেওয়া, ওই জায়গা থেকে যেন কখনো কোনোভাবেই ছোট একটা সুযোগও না থাকে যে এই জিনিসটাকে প্রলং করে কখনো কোনোভাবে যদি আবার ডিসমিস করা হয়। কারণ অলরেডি কিন্তু আজকে যেমন একটা হিউজ গ্যাদারিং আপনি দেখেছেন, এটার অন্তত 3 গুণ বেশি হওয়ার কথা ছিল প্রোক্লেমেশনটা যদি আজকে হতো, যেটা আমাদের ধারণা, এস্টিমেশন। অনেক মানুষ আসেনি, আর এর মধ্যে একটা বিরাট অংশ কিন্তু আমাদের প্রতি নাখোশ। তারা ধারণা করছেন অনেকে হয়তো প্রোক্লেমেশন ডিক্লারেশন জিনিসগুলো আসলে এমন কোনো ডাল ভাতের মতো ব্যাপার না, তো যেটা আমরা প্রতিদিন খাই বা প্রতিদিন সেটার সাথে আমরা পরিচিত, কোনো আন্দোলন হরতালের মতো বিষয় নয়। এটি হয়তো একটা জাতির ইতিহাসে 1-2 বার ঘটে, খুব কম জাতির ইতিহাসে কিন্তু প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের ঘটনা আমরা বা ইতিহাস আমরা দেখেছি। সো এই জায়গাগুলো না অনেকের কাছে কনসেপ্ট ক্লিয়ার না। অনেকেই মনে করছেন যে আমরা হয়তো একটা প্রোক্লেমেশন দিতে চেয়েছিলাম, এখন ভারতের চাপে পড়ে বা দেখা যাচ্ছে যে এই কোনো শত্রু বা দেখা যাচ্ছে পলিটিক্যাল বা বিএনপি হোয়াটএভার মানুষ অনেক রকম মন্তব্য করছে যে তাদের চাপে পড়ে আমরা আসলে পিছিয়ে গিয়েছি। এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো মানুষের কিন্তু ধৈর্যের একটা সীমা আছে এবং তাদের চাওয়া পাওয়ার একটা বিষয় আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি খুব দ্রুত হওয়ার দরকার। 15 দিন আমরা মনে করি more than enough time for doing that. ধন্যবাদ। মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। রাজনৈতিক ঐক্যমতের বিষয়টি নিয়ে কথা বলছিলাম আপনার কাছে। এই যে সরকার বলছে যে আসলে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে তারা আসলে এই ঘোষণাটি দিবেন, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক ঐক্যমত্য হওয়াটা আসলে চ্যালেঞ্জের কিনা? কারণ এর মধ্যে কিন্তু আমরা দেখেছি বিএনপি বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু দ্বিমত পোষণ করেছে, যেমন সংবিধানের বিষয়টি যদি আমরা বলি, সেক্ষেত্রে আসলে কতটুকু চ্যালেঞ্জের মনে করছেন এই বিষয়টি? মোটামুটি চ্যালেঞ্জ আছে, উপলব্ধিগত কিছু বিষয়ও আছে। তারা যেমন তাদের কিছু ত্রুটি উপলব্ধি করছে, তাদের একজন সমন্বয়ক কিন্তু আরও স্পষ্ট করে বলেছেন যে তাদের দিকে ফাঁসির রশি এগিয়ে আসছে। এটা কিন্তু যেন তেন উপলব্ধি নয়, এইগুলো একদিক তাদের জায়গা থেকে তাদের উপলব্ধি। বিএনপির জায়গা থেকেও বিএনপির কিন্তু উপলব্ধি আছে যে যদি নির্বাচন প্রলম্বিত হয় কি হতে পারে, এই বিষয়ক কথা আবার তারাও গোপন রাখছে না। আরেকটি 111-এর আশঙ্কা তাদের মধ্যে আছে, বিশৃঙ্খলার আশঙ্কা আছে। নির্বাচন যত প্রলম্বিত হবে গোলমাল তত বাঁধবে, এটা শুধু আশঙ্কা না, এটা বাস্তব। এর মধ্যে একটা গোলমাল কিন্তু বাঁধছে, যেটা নিয়ে আমাদের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আমার মাঝে আসছে, সেটি হচ্ছে এই সংকট কি আসলে সংঘাতের দিকে যেতে পারে বলে মনে করেন? সংঘাতের মতো পরিস্থিতি এখনো আসলে হয়নি, সেটাও এখন পর্যন্ত অরালি ঠোঁটেই আছে, হুঙ্কার আছে কিছু, অসন্তোষ কিছু আছে। আবার আকাঙ্ক্ষা যেটা, এটা কিন্তু কাছাকাছি। ছাত্রদের যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর অর্থাৎ বিএনপি, জামাত সহ আরও যারা, কিন্তু একটু রকম ফের আছে আকাঙ্ক্ষার মধ্যে। কেউ এইভাবে চায়, কেউ আরেকভাবে চায়, কেউ একটু দ্রুত চায়, কেউ একটু জলদি চায়। এই চাওয়ার রকম ফেরের মধ্য দিয়ে নানান ঘটনা কিন্তু ঘটছে। এতে করে মূল যেটা চাওয়া, সেটা রাজনৈতিক দলগুলো একটু কম চাইবে, এটাই দুনিয়ার রাজনীতির বাস্তবতা। তারা চায় এই সরকার সংস্কারের বিসমিল্লাহ করুক, শুরু করে দিক, এরপরে তারা ক্ষমতায় এসে রাজনৈতিক দলগুলো অথবা যারা সরকারে আসবে তারা করবে। কিন্তু ছাত্রদের এই নিয়ে সন্দেহ আছে, আবার এই সন্দেহটাও কিন্তু স্বাভাবিক, কারণ এইরকম সংস্কারের কথা কিন্তু 71-এ আলোচনায় ছিল স্বাধীনতার পর, বাস্তবে হয়নি। 75 ট্র্যাজেডির পর আবারও কিছু সংস্কার সামনে এসেছিল, হয়নি। 90-এর পর তো একদম আনুষ্ঠানিক লিখিত পরিচিত সংস্কারের কথা এসেছিল, হয়নি। তো তখন স্টেক হোল্ডার ছিল 2টি বড় দল, আর জোটগতভাবে 3 দলীয় জোট বলা হতো, রূপরেখা ছিল লিখিত পরিচিত, কেউ কথা রাখেনি। অর্থাৎ তখনকার স্টেক হোল্ডার বিএনপি, আওয়ামী লীগ, জামাত, কেউ কিন্তু কথা রাখেনি। বরং কথা তো রাখেইনি, বরং ঠিক বিপরীতটা করেছে। এর সাথে অর্থাৎ স্বৈরাচার যাকে বলা হতো, তার সাথে মিতালি কে কীভাবে করবে, ওই প্রতিযোগিতা তাদের মধ্যে চলেছে। এবং কখনো তাদের মধ্যে ভুল স্বীকারের প্রবণতাও ছিল না, যে আমরা যেটা করতে পারিনি এজন্য দুঃখিত, এতটুকুও আসেনি।
তো সুযোগ কিন্তু বারবার আসে না, কখনো সুযোগ বারবার আসে না। এবার যে সুযোগটা এসেছে সংস্কারের, এটা হচ্ছে আসলে মেরামত, অর্থাৎ ভালো হয়ে যাওয়া। রাস্তাঘাটে একটা কথা বলা হয় যে ভালো হতে পয়সা লাগে না, তো ভালো হতে কি লাগে? সময় লাগে। এবার কিন্তু ওই সময়টা এসেছে। আবার কখনো কখনো সময় এলো, সুযোগ আসে না, আবার সুযোগ থাকলেও নিয়ত সাফ থাকে না। এবার কিন্তু নিয়তে গোলমাল নাই, কারো কোনো বাহানা নাই। তো আবার একজন ইমাম পাওয়া গেছে, নিয়ত যখন বেঁধেই ফেলেছেন, এই ক্ষেত্রে ইমামের প্রতি বিশ্বাস যেটা, তার প্রতি আস্থা রাখা, ওখানে কিন্তু গোলমাল ঘটছে। গোলমালটা কীরকম? এক নও মুসলিম এলাকায়, আমি একটা উপমা দিয়ে শেষ করে ফেলি 1 মিনিটের মধ্যে। নও মুসলিম এলাকায় নামাজ রোজা খুব একটা ঠিকভাবে হচ্ছে না, ধরে ধরে মসজিদে আনতে হয়, রোজা রাখাইতে হয়। তো মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন মাত্র মুসল্লি একজন মানে হচ্ছে মুয়াজ্জিন সাহেব। তখন মুয়াজ্জিন সাহেব দাঁড়াইতে চায় না, যে আমার ভয় লাগে একা একা, পেছন দিয়ে কে আমারে ধরে নিয়ে যায়, আপনি নিয়তে থাকবেন, নামাজ পড়াবেন, খেয়াল থাকবে না, তাহলে আমার পাশে আরেকজন আনেন। এখন খুব কষ্ট করে মসজিদ কমিটির সভাপতির ছেলেরা আনা হয়েছে। ছেলে বলছে আমার টুপি নাই। বলছে না, ওটা তো সুন্নত, তুমি ফরজ হচ্ছে নামাজ পড়ো। বলে যে আমার লুঙ্গি ঠিক নাই। যে তাও পড়া যাবে। কয়ে যে আসলে হুজুর টুপিও সমস্যা না, লুঙ্গিও সমস্যা না, আমার সমস্যা অন্য জায়গায়। আপনি সূরা পড়েন লম্বা লম্বা, অনেকক্ষণ আমার দাঁড়ায় থাকতে হয়। অর্থাৎ এই ধৈর্য তার নাই। উপমাটা দিলাম এই জন্য, ডক্টর ইউনূস এখন যে এদিকে নিয়ে যাচ্ছেন, অবশ্যই এটা একটু সময় সাপেক্ষ। আপনি যখন সংস্কারগুলো একটা একটা করে করবেন, একটু সময় লাগবে। কিন্তু আবার যদি মনে করেন যে না, দ্রুত নির্বাচন দিয়ে দেন, এটাও কিন্তু বাংলাদেশে সম্ভব। 3 মাস কেন, 3 সপ্তাহের মধ্যে নির্বাচন দেওয়ার ক্যাপাসিটি বাংলাদেশে আছে। কথা শুনছি আমরা, আলোচনায় ফিরবো, বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরোর একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরোরে। আমরা কথা বলছিলাম মার্চ ফর ইউনিটি এবং সমকালীন প্রসঙ্গে। মুস্তাফা কামাল, যেটা বলছিলাম যে 3 সপ্তাহে নির্বাচন সম্ভব, যেটা অস্বাভাবিক মনে হয় শুনতে, কিন্তু বাংলাদেশে বাস্তব। যেহেতু আমরা বিনা ভোটে 153টা আসন জিতিয়ে দিতে পারি, ওই এক্সপার্ট লোকগুলো কিন্তু এখনো বসে আছে নানান জায়গায়। যেখানে দিনের ভোট রাতে হয়ে যায়, ওই অভিজ্ঞ লোকগুলো আছে। তারা জিন্দা মানুষ আনতে পারবে, মৃত মানুষও কবর থেকে আনতে পারবে, ওই দৃষ্টান্ত কিন্তু এখানে আছে। তারা এক্সপার্ট এইসব কাজে। তো ডক্টর ইউনূস বা যারা সরকারে আছেন, তারা যদি অভিমান করে বলেন যে দ্রুত নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, এটা কিন্তু আরেকটা অভিশাপ হবে আমাদের জন্য। সেই ক্ষেত্রে সূরা যদি একটু লম্বাও হয়, একটু ধৈর্য ধরতে হবে। এখন শিক্ষার্থীদের দিক থেকে, ছাত্রদের দিক থেকে এই বিষয়টা ঠিক ওইভাবে মোলায়েমভাবে পরিষ্কার না করে, তাদের অ্যাপ্রোচে যেটা মনে হয় যে নির্বাচন আরও পরের বিষয়, আগে হচ্ছে বিচার। আসলে মোটেই তা না। সংস্কার, বিচার, নির্বাচন একটু আর একটার সাথে সাংঘর্ষিক নয়, একটা আর একটার বিকল্পও নয়, প্রত্যেকটাই চলতে পারে এবং সুন্দর করে চলতে পারে। এই ক্ষেত্রে দরকার যেটা, বোঝাপড়া, মতের একটা মিল ঘটানো। কারণ দেশ রাজনীতিবিদরা পরিচালনা করবেন, এটাই হচ্ছে বাস্তব। রাজনীতিবিদদেরকে আমরা অনেক গালি দেই, ভুল ধরি, ত্রুটি ধরি, অভ্যস্ত হয়ে গেছি, তারাও অভ্যস্ত হয়ে গেছেন আমাদের এগুলো শুনতে শুনতে। তারেকরা যে ল্যাঙ্গুয়েজে মাঝে মধ্যে কথা বলেন, বিএনপি জামাত কিন্তু ওগুলো সহ্য করে, আবার কষ্টের কথা একটু করে হলেও বলে। এই ক্ষেত্রে একটা বোঝাপড়ার বিষয় আছে। যেহেতু 5 আগস্টে এত বড় একটা বিপ্লবের পর আপনারা বোঝাপড়ায় যেতে পেরেছেন, বিপ্লবী সিদ্ধান্ত না নিয়ে। এখন নির্বাচনের প্রশ্ন, সেনাপ্রধানের কথা অনুযায়ী 18 মাস, সিইসির কথা অনুযায়ী ওই রকমই হয় 18, 19, 20, 21 মাস, অর্থাৎ 3-4 মাসের হেরফের। এই ক্ষেত্রে আজকে আবার প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন, সময় গেলে এসব কথা নিয়ে সমালোচনা হবে। তিনি বলেছেন সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসার পর নির্বাচন কবে হবে সেটা বলবেন। সেটাও স্বাভাবিক কথা। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে আসি আমরা। তারা কিন্তু আজকে বলেছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে তারা যাবেন না, এবং ইসি কিন্তু বলছেন যে আওয়ামী লীগ যে আসলে নিষিদ্ধ করা না হলে তারা নির্বাচনে যেতে পারবে। এই যে আওয়ামী লীগের আশা না আশা নিয়ে যে একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটিকে আসলে পরিস্থিতিকে জটিল করে তুলবে কিনা? জটিল করে অবশ্যই তুলছে, শুধু কথার অর্থ বা কথার প্রকাশভঙ্গির ভিন্নতার কারণে। আওয়ামী লীগের বিচার শেষ হবে, তারপরে নির্বাচন হবে, এরকম একটা ভাবনা কিন্তু আছে, বা এটা ভয়ের বিষয়। আবার বিচার চলমান অবস্থায়ও নির্বাচন হতে পারে। তাহলে এখানে একটা কথা আছে যে আওয়ামী লীগের বিচার মানে কি বিচার? হত্যাকাণ্ডের বিচার। তো সচরাচর আমরা এসব ফৌজদারি বিচার বা ট্রাইব্যুনালের বিচার লেন্দি।
কিন্তু এই বিচারের নামে আমরা যেটা দেখছি যে কোনো হত্যা মামলা 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বর বাদবাকি কয়েকজন, একটা লম্বা তালিকা। এটা কিন্তু আসলে বিচারের মেরিটকে নষ্ট করছে। হত্যাকাণ্ড যে ঘটেছে এটা তো সত্য, কিন্তু এই মুখস্থ মামলাবাজি এটা ভালো না, এটা বিচারকে নষ্ট করছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ নেতাদের প্রত্যেককেই কোনো না কোনোভাবে যেন তেন শাস্তি, কেন ফাঁসিও দেয়া যায়। আপনি যে 3টা নির্বাচন বরবাদ করলেন, তামাশা করলেন জাতির সাথে, সেটা কিন্তু রাষ্ট্রবিরোধী কাজ, অবশ্যই সংবিধান বিরোধী কাজ। তো আপনি রাষ্ট্রবিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ যদি স্বাভাবিক আইনেও বিচার করেন, একদম আমাদের সংবিধানে যা আছে সেটা ধরেই তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হওয়ার ব্যবস্থা কিন্তু আছে। কিন্তু আমরা দেখা যাচ্ছে ওই দিকে যাচ্ছি না, একটা মামলাবাজি কিন্তু চলছে। এই নিয়ে ট্র্যাক কিন্তু আরেক দিকে চলে যাচ্ছে। ওই যে যেটা বললো তারেক, যে আমরা ফরজের মধ্যে থাকছি না, সুন্নতও যাচ্ছি না, নফলও আরও ক্রস করে অন্য অন্য দিকে চলে যাচ্ছি, যে কারণে একটা বিভ্রান্তি আসছে, যেই কোনো কথার অর্থ আরেক দিকে চলে যাচ্ছে। ছাত্ররা একরকম বলছে হয়তো একটা মাইন্ডসেট নিয়ে, সেটাকে রাজনৈতিক দলগুলো আরেকটা অর্থ করছে। আবার রাজনৈতিক দলগুলো থেকে তাদেরকে যে পরামর্শ দেওয়া হচ্ছে, স্নেহ করা হচ্ছে, পিঠ বুলানো হচ্ছে, এটার আবার আরেক অর্থ দাঁড়াচ্ছে। এর মধ্য দিয়ে পরাজিত যারা, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত সুসংবাদ। কারণ এই বিদায়ী বছরটাতে আমরা সংগ্রাম দেখেছি, এই সংগ্রামের সাফল্যও দেখেছি, কিন্তু গত কয়েকদিনে এই দুইটার পাশাপাশি আমরা সংশয়ও কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ বিপ্লবের ফলাফল কোন জায়গায় যাবে, অথবা বিপ্লব না বলে যদি গণ অভ্যুত্থান বলেন, এই গণ অভ্যুত্থানের ফল কিভাবে আসবে, বিচারগুলো কিভাবে হবে, সংস্কারগুলো আদৌ হবে কিনা শেষ পর্যন্ত। কারণ যেই সংস্কারে আগাচ্ছে ঠিক ওই সংস্কারে একটা বাধা আসছে। নিশ্চয়ই আপনার পরবর্তী আলোচনা এই বিষয়ে থাকবে। প্রশাসন সংস্কারে আপনি হাত দিয়েছেন, ওখানে আগুন লাগে অথবা আগুন লাগানো হয়। এই প্রসঙ্গে আমরা কথা বলবো। জি, ধন্যবাদ। আপনি কারা সংস্কারের কথা আসছে, বিডিআর সংস্কারের কথা আসছে, অর্থাৎ আমরা যেটাকে বিজিবি বলি এখন, ওখানে কয়েক রকম কথা কিন্তু হয়ে গেছে। পরবর্তীতে একটা সংস্কার কমিশন হয়েছে। তো এরকম যদি সময় গড়ায় কিছু কথা আসবে, কথার সাথে বাড়তি কথা আসবে, কথার পিঠে কথা আসতে লাগলে যেটা হয়, কুকথা কথাও চলে আসে, যেটা বিভ্রান্তি ছড়ায়। তারেক রাজা, আপনার কাছে আসতে চাই। আজকে আপনারা বলছেন বিপ্লবীরা আসলে নিজেদের নিরাপত্তার কথা বলছেন, এবং আজকে আপনারা সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন যারা আসলে এই জুলাই আন্দোলনে বিপ্লব করেছে। এবং আজকে আমরা দেখলাম যে আজকের এই অভ্যুত্থানে আসতে অনেক গাড়ি বহরে কিন্তু আপনাদের হামলা হয়েছে, এবং বেশ শতাধিকই বলবো, আমরা দেখেছি শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, এবং সেটি নিয়ে আসলে সংবাদ সম্মেলনও করেছেন আপনারা। আসলে এই যে কতটুকু নিরাপত্তাহীনতা এখন ভুগছেন আপনারা, সেটি সম্পর্কে জানতে চাই। এবং সরকারের যে পদক্ষেপ ছিল এই যে এই কার্যক্রমকে, কর্মসূচিকে নিয়ে, সেটি আসলে যথেষ্ট ছিল কিনা আজকের প্রোগ্রামকে নিয়ে? লাস্ট কোশ্চেন, যে আইন শৃঙ্খলার যে একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেটি আসলে ঠিক ছিল, সঠিক ছিল কিনা? আচ্ছা, আমি আপনার লাস্ট প্রশ্নের অ্যান্সারটা আগে ফার্স্ট এক বাক্যে করে নিই। সেটা হচ্ছে আজকের সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপের বিষয়টি ছিল, সেটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক। ঢাকাতে মানে ডিএমপি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, এটা বলতে হবে। কারণ আজকে নিরাপত্তার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিপ্লবীদের সমাবেশ, তো সেইখানে যারা বিপ্লবের পতিত শক্তি যারা, তারা যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করার সুযোগ তো থাকেই। সেই জায়গা থেকে আমরা যোগাযোগ করেছি ডিএমপির সাথে, এবং প্রশাসন, পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছে। কিন্তু যেই হামলার ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু বুঝতে হবে, গুরুত্বপূর্ণ। সেটা কোথায় ঘটেছে? সেটা হচ্ছে কিন্তু গোপালগঞ্জ এরিয়াতে। অর্থাৎ বাগেরহাট থেকে আপনি যখন আসছেন ঢাকামুখী, আপনি যখন গোপালগঞ্জ সীমান্তে, সেখানে কিন্তু হামলার ঘটনাটি ঘটেছে। গোপালগঞ্জ যে আসলে কেমন জায়গা, সেখানে যে আসলে কাদের শক্তি এখনও বেশি, এটা আসলে নতুন কিছু না। এই জায়গাটা খুবই সুস্পষ্ট মানুষের সামনে, এবং এই জায়গাটা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং ওয়ারিড যে আসলে গোপালগঞ্জটাকে আসলে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, আমি দেশনেত্রী তাকে বলি সম্মান করে ভালোবেসে, একবার বলেছিলেন যে গোপালগঞ্জের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা তার ক্ষোভের কথা ছিল, কিন্তু এটার বাস্তবতা কিন্তু আমরা আজকে দেখলাম যে এই বিপ্লবের পরও 5 মাস পরও কি দোর্দণ্ড, মানে প্রভাব নিয়ে, এবং তারা হচ্ছে যে হিংসাত্মক, যে আক্রমণাত্মক যে একটা অবস্থান নিয়ে তারা আছে, সেটা আসলে যদি কখনো বাংলাদেশের প্রতি বিপ্লব হয়, সে প্রতি বিপ্লবের হাব কিন্তু এই গোপালগঞ্জই হবে। সুতরাং গোপালগঞ্জকে পরিশুদ্ধ করা, ফ্যাসিস্ট মুক্ত করা, এটা একটা, আমি মনে করি শুধু এই বিপ্লবীদের না, বর্তমান গভর্নমেন্ট এবং বিপ্লবের পক্ষে যত শক্তি আছে তাদের সকলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা এজেন্ডা হওয়া উচিত এই জায়গাটাতে। এর আগে যে আপনি নিরাপত্তাহীনতার কথা বলছিলেন, নিরাপত্তাহীনতার জায়গায় বলতে হয় সেটা হচ্ছে যে
বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবীরা যদি নিরাপত্তাহীনতায় ভুগেন তাহলে এটাই একটা ইন্ডিকেটর যে আসলে বিপ্লবটা সফল হয়নি। এটা খুব সাফ কথা, আমরা সেটা মেনে নিতে হবে রিয়ালিটি। তো এই বিপ্লবটাকে যে সফল পুরোপুরি আমরা করতে পারিনি, সেটা হোক 5 তারিখে খুব অপ্রত্যাশিতভাবে শেখ হাসিনা চলে যাওয়া বা তাকে পাঠিয়ে দেওয়া জোর করে, সামওয়ান টুক দ্য ইনিশিয়েটিভ, এই ব্যাপারটা এবং খুব অল্প সময়ের মধ্যে দেশটাকে রিস্টেবিলাইজ করা, অনেকগুলো চাপ, অনেকগুলো আসলে উদ্ভূত নতুন পরিস্থিতি যেটার সাথে আমরা পরিচিত ছিলাম না আসলে, অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং তার সাথে সাথে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও এখানে আসবে। যদিও এখানে ভাই বলছিলেন বারবারই যে আসলে রাজনৈতিক দলগুলোর সমালোচনা আমরা হয়তো অনেক সময় হার্শ ওয়েতে করছি। আমার মনে হয় যে আমরা আসলে রাজনৈতিক দলগুলোর সমালোচনা খুব হার্শ ওয়েতে আসলে করছি না, আসলে আমরা ওই আক্ষেপের জায়গা না বাধ্য হচ্ছি। আপনি আজকে মফস্বল থেকে নিয়ে শুরু করে আজকে একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে নিয়ে ইউনিয়ন, পৌরসভা, জেলা, উপজেলা, প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে প্রতিদিন যে শত শত অভিযোগ এবং আহাজারি মানুষের আমাদের কাছে পৌঁছায়, এবং এই জায়গাগুলো যখন এমন কোনো দল, রাজনৈতিক দল সেখানে তাদের ইনভলভমেন্ট থাকে যারা আসলে গত 17 বছর ধরে নির্মমভাবে নির্যাতিত ছিলেন এবং যারা আমাদের সহযোদ্ধা ছিলেন 5 আগস্ট পর্যন্ত, তাদের এই যে লুটপাটের সংস্কৃতি এবং তাদের কর্মকাণ্ড আসলে আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, এবং আমরা আসলে সন্দেহ করতে বাধ্য হই যে এই বিপ্লবটা আসলে কি তাদের হাতে কখনো নিরাপদ কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের কাছে, কারণ আমরা এই বিপ্লবটা যেমন করেছি, নেতৃত্ব দিয়েছি, বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্ব দিয়েছে, এই বিপ্লবটাকে রক্ষা করা কিন্তু আমাদের সবচেয়ে বড় কর্তব্য। সেই জায়গা থেকে আমাদের যদি আবারও জীবন দিতে হয়, আবারও রাস্তায় নামতে হয়, আবার আমাদের বুলেটের সামনে শহীদ আবু সাইদের মতো আমাদের বুকটা পেতে দিতে হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি। কিন্তু একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে এই জায়গাটাতে এই কথাগুলো আবার বলতে হওয়া 5 মাসের মধ্যে, এটা আসলে একটা খুবই দুঃখজনক ব্যাপার। এই জন্য আসলে আমরা বলছি যে আমাদের লড়াইটা এখনো চলমান, বিপ্লবটাকে আমাদের পূর্ণতা দিতে হবে। এই জন্য আমাদের এখনো মাঠে উপস্থিতি। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আরে একটা বিরতি নেব, আমাদের সাথে থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত। ইস্পাহানি মির্জাপুর 0 আর আমরা কথা বলছিলাম মার্চ ফর ইউনিটি এবং সমকালীন প্রসঙ্গে। মুস্তাফা কামাল, আপনার কাছে আসতে চাই আবারও। যে বলছিলাম যেটা সংগ্রামের কথা, সাফল্যের কথা, এর পাশাপাশি সংশয়ের কথা, বাস্তবতার নিরিখে তারেক যেটা বলছেন যে প্রয়োজনে আবার বুক পেতে দেবেন, আবার আবু সাইদ হবেন অথবা মুগ্ধ হবেন, এগুলো এক ধরনের আবেগী কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা যেন আমাদের আর দেখতে না হয়। অবশ্যই এই আবেগে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আর আপনাদেরকে দিয়ে, অর্থাৎ ছাত্রদেরকে দিয়ে যারা বেনিফিশিয়ারি এরই মধ্যে, তাদের ওইটা মনে রাখা দরকার, যদি আমরা যা বলছি এটা তারা কেউ শুনে থাকেন অথবা দেখে থাকেন। তো দুটা দৃষ্টান্ত কিন্তু একদম আমাদের সামনে একদম টকবগে। একটা হচ্ছে শ্রীলঙ্কা, তাদের অবস্থা কিন্তু আমাদের মতোই হয়েছিল বা আমাদের চেয়েও খারাপ হয়েছিল। তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, অল্প সময়ের মধ্যে তারা নির্বাচন করেছে, ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় পর্যায়ে কিন্তু তাদের আর বিপ্লব বলেন, আন্দোলন বলেন, সেটা করতে হয়নি। এর পাশাপাশি আপনি দেখেন তিউনিসিয়ার ঘটনা, ওখানেও কিন্তু স্বৈরাচার ছিল, টানা 23 বছর ক্ষমতায় ছিলেন যে আবিদিন সরকার যেটাকে বলা হয়। এরপরে 4টা সরকার বদল হয়েছে, তাদের ওই অস্থিরতা এখনও ওখানে আছে। সেই পাশাপাশি যে স্টুডেন্টরা সামনে ছিল, স্টুডেন্টদের ভাষায় সেটার নাম ছিল জেসমিন অভ্যুত্থান বা জেসমিন রেভলিউশন। ওই আন্দোলনের শরিকরা অর্থাৎ ছাত্ররা, তাদের অনেকের মৃত্যু হয়েছে, অনেকে এখন দেশান্তরী আছেন। নিশ্চয়ই আপনাদের কাছে ওই সংক্রান্ত তথ্য আছে। আপনার কাছে একটু যদি ভিন্ন প্রসঙ্গে আজকে আসতে চাই, কারণ আমরা অভ্যুত্থানের কথা তো বলছি আজকে সচিবালয়ে যে আপনি একটু আগে বলছিলেন সচিবের ঘটনা, আমি বলছিলাম আপনার কাছে আসবো এই প্রসঙ্গে। সচিবালয়ে যে আগুন লাগার ঘটনাটি ঘটলো সে বিষয়ে আজকে তদন্ত প্রতিবেদন দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে লুজ কানেকশন থেকে এটি হয়েছে, এবং আরও বলা হচ্ছে যে আসলে তো নথিপত্রে যে তার তেমন কোনো ক্ষতি হয়নি এবং কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা তারা দেখছেন না। এটি নিয়ে কিন্তু আসলে জনমনে বিভিন্ন রকম আশঙ্কা তৈরি হয়েছিল, সে বিষয়ে আপনি আসলে কিভাবে দেখছেন? তৈরি হয়েছিল, বিভ্রান্তিও রটেছিল, যেটা আমি বক্তব্যের শুরুতে বলছি যে সময় যত গড়াবে কথা বাড়বে, সাথে কথা আসবে, কুকথাও আসবে। এখন বলা হচ্ছে লুজ কানেক্টিভিটি। তা আপনাদের লুজ অবস্থা তো আমরা দেখি, নানান জায়গায় আপনারা লুজ, কারণ বিপ্লবী সরকার নয়, বোঝাপড়ার সরকার।
আরও অনেক কিছু লুজ আছে আপনাদের। তো এখন যেটা বললেন যে সামান্য ঘটনায় আগুন লাগতে পারে বা লেগেছে, অথবা কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি, তেমন কিছু না, কোনো ব্যক্তি ছিলেন না, কিন্তু এই ঘটনার জের ধরে 5-7 দিন যে শুনালেন যে ওখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল, তথ্য প্রমাণ নষ্ট করার জন্য আগুন লাগানো হয়েছে, এটা কিন্তু বাজার দড়ি কথা, কিন্তু বলেছেন ভারী ভারী লোকেরা, তারা নিজেদেরকে হালকা করেছেন আর বিভ্রান্তি কিন্তু ছড়িয়েছেন। তো এখন আজ কি বলছেন? আজকের কথার সাথে কিন্তু গত কয়েকদিনের কথা মেলে না। অর্থাৎ এই বিভ্রান্তির দায়টা কিন্তু যারা সরকারে আছেন তাদেরকে বেশি করে নিতে হবে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এক একজন, তারা কিন্তু রাজনীতিবিদদের মতো যে বটতলায় একটা বললাম, পার্টি অফিসে এসে একটা বললাম, সংসদে গিয়ে আর একটা বললাম, আর মাঝপথে কোনো একটা ভেজাল বললাম যে ওইটা আমার ব্যক্তিগত কথা। অর্থাৎ 4 রকম কথা বলেও রাজনীতিবিদরা কিন্তু পার পান, এই প্র্যাকটিস আমরা দেখি। কিন্তু তাদের জায়গা থেকে এই ধরনের হালকা কথা মানায়নি একদিক। এরপরেও তো আমাদের বিবেচনায় নিতেই হবে যে কোন সময়টায় সচিবালয়ে ওই আগুনের ঘটনা ঘটেছে, যখন একটা উত্তাপ কিন্তু ওখানে ছিল, আগুনের বাইরে একটা উত্তাপ প্রশাসনিক কর্মকর্তাদের, যখন প্রশাসন সংস্কারের যাবতীয় কাজকর্ম গুছিয়ে আনা হয়েছে, একটা রিপোর্ট শুধু প্রকাশের বাকি, তখন তারা দেখা গেল যে ওই কমিশন প্রধানকে সহ্য করছেন না, তার সম্পর্কে আজে বাজে কথা বলছেন। 48 ঘন্টার একটা আলটিমেটামও তারা দিয়েছিলেন। ওই 48 ঘন্টার 11-12 ঘন্টার মধ্যে কিন্তু আগুনটা লেগেছে। তো এ নিয়ে তো সংশয় থাকবে, সন্দেহ থাকবে। আবার আপনারা নিজেরাই যখন বাড়তি কথা বলেন তখন কিন্তু ওই যে পোড়া আগুনে নিয়ে যে আলু পোড়াও দিয়ে দিলেন, আমাদের অভ্যাস একটা আছে, আরো সংশয় তৈরি হয়, আরো সংশয় তৈরি করলেন। তো অন্তত এই ঘটনার থেকে তারাও যদি শিক্ষা নেন, আর ছাত্রদের কিন্তু আরও এখানে দায় আছে, তাদের দিক থেকেও একটা অবস্থান পরিষ্কার করা এইসব বিষয়ে। কারণ আপনারা স্টেক হোল্ডার, আপনাদের লোক আছে কিন্তু এখনকার ক্যাবিনেটে, অর্থাৎ উপদেষ্টা পরিষদে আপনারা কয়েকজন বাইরে আছেন, আবার দল করার দিকে আছেন কয়েকজন। আপনাদের এই বিভক্তিটাও কিন্তু এই ধরনের ঘটনার মধ্যে একটা ভিন্ন মাত্রা যোগ করে, মানুষ এতে স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হয়। আপনি যখন বললেন যে অতীত সরকারের বা বিগত সরকারের প্রচুর অপকর্মের তথ্য ছিল, ওগুলো পুরানো হয়ে থাকতে পারে, সময় কিন্তু লাগেনি, যেহেতু আপনারাও চর্চাটা শুরু করেছেন যে চট করে কথার পিঠে কথা বলা, প্রতিবাদ করা, মুখ খুলতে অভ্যস্ত হয়ে গেছে মানুষ। তখন কিন্তু কথা এসেছে যে আপনাদের যে 2জন উপদেষ্টা আছেন তারাও গত 5 মাসে কোনো আজে বাজে কাজ করেছেন কিনা, যে ওই কাগজ নষ্ট করা দরকার হলো কিনা, সব কিন্তু বাড়তি কথা, একটু জরুরি কথা না। আমরা অ্যাজাম্পশনকেই ইনফরমেশন হিসাবে কিন্তু থ্রো করে দেওয়ার একটা প্রবণতা আছে। আবার যখন ভারী ভারী লোকেরা এসব কথা বলেন, যাদের এক একটা কথার অনেক ওজন, তারাই যখন ওই জায়গা থেকে এসব কথা বলেন, এটা কিন্তু মূল বিষয় থেকে আমাদেরকে সরিয়ে ফেলছে, আর বিভ্রান্তিতে অনেকটা বোনাসের মতো ছড়াচ্ছে। ওই জায়গা থেকে বোধহয় তাদের প্রত্যেকের আরেকটু দায়িত্বশীলতার বিষয় আছে। হয়তো তারা থাকবেন না ক্ষমতায়, তারা যাওয়ার জন্যই এসেছেন, কিন্তু তাদের কিন্তু কিছু কাজ দেখিয়ে যাওয়ার একটা পর্যাপ্ত সুযোগ হয়েছে। আবারও বলতে হচ্ছে এরকম সুযোগ সব সময় আসে না। ধন্যবাদ। তাই একটা যে আপনার কাছে আসতে চাই, 24 সালের যে ঘটনা প্রবাহ সেটি নিয়ে আসলে 25 সালে পা রাখলো বাংলাদেশ। সেক্ষেত্রে যে রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন এবং পররাষ্ট্রনীতি সব কিছু চাপ মিলিয়ে কি আসলে 25 শুরু করছি আমরা? ওকে, তার আগে আমি ভাইয়ের কথার একটু সূত্র ধরে বলতে চাই, সেটা হচ্ছে যে লাস্টে উনি যেটি বলেছেন যে আজকে ক্যাবিনেটে কিন্তু আমাদের প্রতিনিধি আছেন, তাদের বক্তব্য, তাদের স্টেটমেন্টটা অনেক ভারী। সেই জায়গা থেকেও কিছু বিষয় যে আসলে 3 দিন আগে 4 দিন আগের বক্তব্যের সাথে আজকে তদন্ত মিলছে না, এই জায়গাটা সতর্ক হওয়ার বিষয়টা নিয়ে আমি একটু বলবো। যে সেটি হচ্ছে যে দেখেন, আমাদের যেই উপদেষ্টা পরিষদে আমাদের যে 3 জন প্রতিনিধি আছেন, তারা কেউ কিন্তু আসলে স্টেটসম্যান না এখন পর্যন্ত, তারা শিখছেন। মাহফুজ ভাই কিন্তু এটা বলেছেন, আমরা কিন্তু আসলে যেটা করছি সেটা হচ্ছে স্টেটসম্যানশিপ শিখছি। কিন্তু তারা আসলে কি, তাদের রক্তে মাংস আসলে কি? তাদের রক্তে মাংস আসলে তারা বিপ্লবী, তারা আসলে রাজপথের যোদ্ধা। তো যেহেতু এখনও রাজনীতিবিদদের ওই যে ডিপ্লোমেসি যেটা থাকে না, ডিপ্লোম্যাটিক টোন, ওই জায়গাটা না এখনও তারা রপ্ত করতে পারেননি। সেটাকে ব্যর্থতা হিসাবে দেখবেন নাকি এটাকেই আসলে শক্তি হিসাবে দেখবেন, সেটা ভিন্ন আলাপ। আপনি দেখবেন যে গত 2 দিন আগে যখন আমরা প্রোক্লেমেশনের কথা বলেছি, তখন কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন, কমরেডস নাও অর নেভার। সো এটা কিন্তু একজন সরকারের উপদেষ্টার আসলে এটা পোস্ট করার কথা না, যদি আসলে আমরা যদি কনভেনশনাল জায়গা থেকে দেখি। কিন্তু আসলে এই পুরো ব্যাপারটা তো আসলে কনভেনশনাল না। 25 বছর 26 বছর বয়সী একজন বিপ্লবী সরকারের 2টা মন্ত্রণালয়, সবচেয়ে বড় মন্ত্রণালয় চালাচ্ছেন, সফলতার সাথে চালাচ্ছেন। যদি আমি বলি খুব একটা ডিসএগ্রি করার মতো মানুষ হয়তো পাবো না আমি,
যে এই জিনিসটা তো আসলে কনভেনশনাল না। সো কাজেই কিছু আনকনভেনশনাল আসলে ইনসিডেন্ট বা ইনস্ট্যান্সেস দেখা যাওয়াটা স্বাভাবিক। তো আপনার প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে 24 থেকে 25-এ আমরা যে পা রাখলাম, আসলে অনেকগুলো চ্যালেঞ্জ, অনেকগুলো শঙ্কা, অনেকগুলো মিসট্রাস্ট, ডিস্ট্রাস্টের মধ্যে আসলে যে জাতি নেই তা কিন্তু আসলে বলবো না। কারণ এই জাতির অধিকাংশ না, সিংহভাগ মানুষই আসলে কিন্তু বিপ্লবের চরিত্র, বিপ্লবের চেতনাকে লালন করেন। খুব কম মানুষ আসলে কিন্তু যে ওই আওয়ামী চেতনার মধ্যে এখনো পড়ে আছেন। তো তাদের একটি বড় অংশ আসলে এই ইন্টারিম গভর্নমেন্টটাকে পুরোপুরি কিন্তু তারা ওন করতেও এখন তারা হচ্ছে কিছুটা ভয় পাচ্ছেন যে আসলে কি তারা আমাদের প্রত্যাশা পূরণ করবেন কিনা। আপনি দেখবেন যে আজকে প্রোক্লেমেশনটা আজকে না হওয়াতে বা গভর্নমেন্ট আসাতে এইটা যে একটা আমাদের বিজয় হয়েছে, আমাদের বৈষম্য বিরোধীর উদ্যোগে আমরা সাহস করে বলছিলাম ওকে কেউ যদি না আসে আমরা নিজেরাই দিব, সেই জায়গা থেকে যে গভর্নমেন্ট এসে বলো না ওকে ফাইন আমরা দিচ্ছি, এই যে আমাদেরকে আমাদের দাবির প্রেক্ষিতে এটা মেনে নেওয়া এবং সকল রাজনৈতিক দল থেকে শুরু করে স্টেক হোল্ডারদের ঐক্যমত্যে পৌঁছানো, যে আমাদের প্রাথমিক বিজয়টা, এইটা মানুষ কেন বুঝছে না জানেন? কারণ এই গভর্নমেন্টটাকে তারা কিন্তু আসলে আর আমাদের গভর্নমেন্ট হিসাবে দেখে না। তারা দেখে আমাদের ফেসবুক, আমি ট্রেন্ডও দেখছি, আমি আমার নিজের ফেসবুক প্রোফাইলের কথা যদি বলি, সেখানে এসে ভাসিয়ে দিচ্ছে কমেন্ট করে যে এই গভর্নমেন্ট কিভাবে দেয়, যে গভর্নমেন্ট এত কর্ম করে, যে গভর্নমেন্ট এতগুলো হচ্ছে দালাল বসিয়ে রেখেছে, তারা কিভাবে বিপ্লবের ঘোষণাপত্র দিবে। মানুষের পারসেপশনটা কিন্তু এইভাবে তৈরি হয় যে বিপ্লবের ঘোষণাপত্র এমন একটা সরকার দেবে যে সরকারের আসলে কোনো বিপ্লবের চরিত্র নাই, বিপ্লবী সরকার তো আমরা আসলে গঠন করতে পারিনি, এই বাস্তবতা। সো এই জায়গা থেকে না আসলে জাতীয় ঐক্যর কথা যেটা আমরা বলি, রাজনৈতিক ঐক্যর কথা বলি, সকল ঐক্যের জন্য যে ট্রাস্টের দরকার হয়, সেই ট্রাস্টটা এই মুহূর্তে মিসিং চলছে ওখানে, গ্যাপ আছে অফকোর্স। এই ট্রাস্টটা রিবিল্ড করা ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। 2025 সালে আমি বলছি না যে ইন্টারিম গভর্নমেন্টকে 4 বছর 5 বছর থাকতে হবে, কিন্তু ওই ট্রাস্টটাকে ফিরিয়ে আনাটা জরুরি। সেটা তারা থাকুক না থাকুক, পরবর্তী গভর্নমেন্ট আসুক, ইলেক্টেড হয়ে যে কেউ আসতে পারে, জামাত আসতে পারে, বিএনপি আসতে পারে, অন্য কেউ আসতে পারে, নতুন করে দল আসতে পারে, কিন্তু এই ট্রাস্ট বিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে 24-এ আমাদের প্রত্যাশা থাকবে 25-এ আমরা আসলে নতুন বাংলাদেশ হয়তো বা দেখতে পারবো ইনশাআল্লাহ। জি, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আর আজকে শেষ করবো এখানে। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।